আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না। মা মারা গেছে 4-5 বছর হয়েছে। আপনি চাইলে আরেকটা বিয়ে করে নিতে পারতেন। আর তাছাড়াও আপনি আমাকে বলতেন, আমি আপনাকে আরেকটা বিয়ে করিয়ে দিতাম। তারপরেও আপনার জীবনটা খুব ভালো করে কাটত। কিন্তু বাবা, আপনি আমার বাবা হয়েও রাতের অন্ধকারে আড়ালে আবডালে আপনি কিভাবে এমনটি করতে পারলেন? আপনি বাবা না, বাবা নামের কলঙ্ক। তারপর বন্ধুরা, বাবা আমাকে বলল, চুপ, একদম চুপ, আমি অনেক শুনেছি তার নীতিবাক্য। এবার আমি যা বলি তা শুন। আর তা হলে তোকে আমি। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নাম রাধিকা শর্মা। আমি কলকাতার একজন মেয়ে। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গঞ্জে ছোটখাটো একটা ব্যবসা করে। আমার মা গৃহিণী। ঘরের কাজ এবং অন্যান্য কাজগুলো সম্পাদন করত। আমার মা দেখতে খুব সুন্দর ছিল। আমরা এক ভাই এক বোন। আমার যখন 14 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 4 বছর। খুব সুখে শান্তিতে চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমার জীবনে যে এরকম ধরনের একটা দুর্ঘটনা হবে, তা কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার যখন 15 বছর বয়স, তখন আমার মায়ের একটি কঠিন রোগ হয় এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেছে আমার মা হয়তো বেশি দিন বাঁচবে না। তোমার মায়ের কোনো শেষ ইচ্ছা থাকলে তোমরা তাকে পূরণ করে দাও এবং তোমার মায়ের যা মন চায়, ভালো মন্দ তা খাইয়ে ফেলো, কারণ তোমার মা হয়তো আর সপ্তাহ খানেক বাঁচতে পারে। ডাক্তারের মুখে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস! তারপর আর অল্প কিছুদিন পরেই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা মাকে হারানোর পর খুব একা হয়ে গেলেন। আর বেশিরভাগ সময়ই একা থাকতেন। কারো সাথে খুব একটা বেশি কথা বলতেন না। ব্যবসায়েও খুব একটা মনোযোগ দিতেন না। কেমন জানি মন মরা হয়ে থাকত। আমাদের পুরো পরিবারটা তখন সুখের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগত না। আমিও নীরবে বসে বসে মার জন্য কান্না করতাম। এভাবে আমাদের সময় কাটতে লাগল। 2 থেকে 3 বছর পার হওয়ার পর আমরা আমাদের অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিলাম। বাবাও ধীরে ধীরে তার অবস্থাটাকে স্বাভাবিক করতে পেরেছিল। এভাবে চলতে লাগল আমাদের জীবন। মা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে গেল। বাবাও মোটামুটি আমাদের সাথে ভালোই ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম, বাবা আমার প্রতি একটু অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকে। তার তাকানো দেখলেই আমার কাছে মনে হয় যেন অন্য কোনো কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু আমি তো মেয়ে, সেজন্য আমি এটাকে অন্য কিছু মনে করতাম না। বাবার এই রকম অদ্ভুত দৃষ্টিতে থাকানো সত্যি আমার হতবাক করে তুলত। মাঝে মাঝে আমি বাবাকে প্রশ্ন করতাম, বাবা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? তখন বাবা আমাকে বলতো, মারে, মা হারিয়ে আমি মা পেয়েছি। তোর মধ্যে আমি আমার মায়ের ছায়া খুঁজে পাই, যে কারণে আমি এই ভাতে তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, ও আচ্ছা বাবাই, তাহলে ঠিক আছে। বন্ধুরা, আমার তখন বয়স 13 কি 14 হবে। সবে মাত্র আমার শুরু হয়েছে। এরই মধ্যে আমি প্রায় লক্ষ্য করতাম বাবা আমার দিকে বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিতে আমার প্রতি এক অদ্ভুত দৃষ্টি। তখন আমি বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা, তোমার চোখে কি কোনো সমস্যা? যদি তোমার সমস্যা থাকে তাহলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর বাবা বলল, না মা, আমার চোখ একদম ঠিক আছে। আমি বললাম, তাহলে তুমি এমন করছো কেন বাবা? কি বলবো বন্ধুরা, বাবার এমন প্রকৃতির তাকানো দেখে সত্যিকার অর্থে আমার খুব খারাপ লেগেছিল। মনে মনে ভাবতে লাগলাম, বাবার চোখ আবার নষ্ট হয়ে যায় নাকি? আবার মাঝে মাঝে বাবাকে নিয়ে আমার ভিন্ন কোনো চিন্তা ভাবনা হয়। মা হারানোর সুখে একদিন আমি মনের কষ্টে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা, তুমি আমাকে কোথায় রেখে গেলা? আমার কান্নার শব্দ শুনে বাবা আমার রুমে গিয়ে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন।
মাঝে মাঝে বাবা আমাকে সহানুভূতির নামে কেমন জানি বিরূপ আচরণ করতেন, যা আমি মোটেও মানতে পারতাম না। আর এদিকে আমার ভাইটা তখনও ছোট, সে খুব একটা বুঝত না আমার প্রতি বাবার এরকম অদ্ভুত দৃষ্টি এবং অদ্ভুত আচরণের কারণে। আমি একদিন বাবাকে বললাম, বাবা, মা মারা গেছে অনেক দিন হয়েছে। আমার মনে হচ্ছে কি তোমার একটা বিয়ের দরকার। তুমি যদি রাজি থাকো বাবা, তাহলে তোমাকে আমরা একটা বিবাহ করিয়ে দিব। আমার কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, মারে, তোমার মাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবেসে তোমার মাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু অকালে তোমার মাকে আমার কাছ থেকে সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে। কি করব? আমার কপালে নাই। যাক মা, আমি খুশি আছি, আমি সন্তুষ্টি আছি। আমি তোমাদেরকে ছেড়ে আর কখনো বিয়ে করব না। তারপর বাবা আমাকে বলল, মা রাধিকা, তুমি কি তোমার মায়ের মতো আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার ভালোবাসা পেয়ে সারা জীবন থাকতে চাই। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমি কি আর তোমাকে মায়ের মতো করে ভালোবাসতে পারব? মায়ের মতো আদর যত্ন করতে পারব? তখন আমাকে বাবা বলল, কেন পারবে না মা? তুই তো আমার মেয়ে, তুই আমার মায়ের মতো করে আমাকে ভালোবাসবে। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমাকে খুব ভালোবেসে যাব। আর এমনিতে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে বাবা খুব খুশি হয়ে গেলেন। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। হঠাৎ একদিনই আমি আমাদের গোসল রুমে স্নান করতে গেলাম। তো আমার সবকিছুই একেবারে অগোছালো ছিল। মানে একবারে বুঝতেই পারছেন তো বন্ধুরা, গোসল করা অবস্থায় যে রকম থাকতে হয়, ঠিক সেরকমই আমি ছিলাম। আমি যে গোসল করতেছি, বাবা সেটা বুঝতে পারে নাই। বাবা কিসের জন্য যেন বাথরুমে গিয়ে মানে তাকাতেই আমাকে এ অবস্থায় দেখে ফেলল। আমি খুব একটা বুঝতে পারি নাই। তারপর হঠাৎ আমি চেয়ে দেখি বাবা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি এই অবস্থা দেখে আমি অনেকটা আনইজি ফিল করি। আমি আমার নিজেকে সচেতন করার চেষ্টা করি। তারপর বাবা তেথমতো করে আমার এখান থেকে চলে গেলেন। যেদিন থেকে বাবা আমাকে এভাবে দেখেছেন, সেদিন থেকেই সমস্যা সৃষ্টি হয়ে গেল। আর তখন থেকেই বাবার মধ্যে এক অন্যরকম পরিবর্তন আসতে শুরু করল। কেন জানি আমার মনে হচ্ছে উনার ভেতরে ভেতরে কেমন জানি এক ভিন্ন রকম চিন্তাধারা তৈরি হচ্ছে। কিন্তু আমি তার নিজের মেয়ে বলে সে আমাকে সরাসরি কিছুই বলতে পারতেছে না। শুধু তার ভাব নমুনা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি আমার সাথে খুব একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করতে চাইছে। সেদিন রাতে বন্ধুরা, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ বাবা কিছুক্ষণ আগেই সুস্থ ছিল। তাহলে দুপুরে বাবা যখন আমাকে অন্যরকম ভাবে দেখে তখনও ভালো ছিল, বাট এত তাড়াতাড়ি বাবা কিভাবে অসুস্থ হয়ে গেল? বিষয়টা চিন্তা করে কিছু খুঁজে পাচ্ছিলাম না। আসল বিষয়টা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। দিনের বেলাও বাবা সুস্থ ছিল, হঠাৎ করে বাবা অসুস্থ হলো কিভাবে? আর বাবার যে এটা একটা অভিনয় ছিল, তা আমি তখন বুঝতে পারি নাই। বিষয়টা যে বাবার পুরোটাই একটা অভিনয় ছিল, তা অবশ্যই পরে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, সেই রাতে বাবা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলল, মা রাধিকা, কোথায় আছো তুমি? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো। আমার মাথায় খুব গরম লাগছে, তুমি কি আজকে আমার একটু সেবা করতে পারবা? আমি বললাম, জি বাবা, মেয়ে হিসেবে তোমার সেবা করা আমার দায়িত্ব। তারপর বাবা বলল, ঠিক আছে মা, তোমার এমন প্রীতি ভক্ত দেখে আমি খুব খুশি হলাম। আমি বললাম, বাবা, এই মুহূর্তে তোমার কাছে যদি আমি না থাকি, তাহলে কে থাকবে? মা তো বেঁচে নেই। আজকে মা থাকলে তোমার সমস্ত সেবা যত্ন তিনিই করতেন, আর এখন তো মেয়ে হিসেবে সেটা আমার গুরু দায়িত্ব। তারপর আমি আমার ছোট ভাই এবং বাবাকে নিয়ে একসাথে সেবা করতে শুরু করলাম, যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বাবার খুব সেবায়ত্ন করতেছিলাম। আর এদিকে বাবা অসুস্থতার ভান ধরে
আমার সেবা যত্ন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বুঝতেছি না। এভাবেই বাবার সেবায়ত্ন করতে করতে আমি হঠাৎ করে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। কিন্তু রাত যখন গভীর হল, অর্থাৎ আনুমানিক 1টা থেকে 2টা বাজে, তখনই আমি অনুভব করলাম কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমেছিলাম। আমি অনুভব করতে লাগলাম আমি আধ ঘুম অবস্থায়। খুব একটা বেশি বুঝতে পারি নাই। আমি এমনভাবেই ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনুভব করতে লাগলাম কেই আমার সাথে কিছু একটা করছে, যা আমি কখনই আশা করি নাই। এমন অবস্থায় ধীরে ধীরে আমার ঘুম ভাঙতে লাগল। ঘুম ভেঙে দুচোখ খুলতেই দেখি সে তো আর কেউ নয়, সে আমার নিজের বাবা। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার মেয়ে। আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না। মা মারা গেছে 4-5 বছর হয়েছে। আপনি চাইলে আরেকটা বিয়ে করে নিতে পারতেন। আর তাছাড়াও আপনি আমাকে বলতেন, আমি আপনাকে আরেকটা বিয়ে করিয়ে দিতাম। তারপরেও আপনার জীবনটা খুব ভালো করে কাটত। কিন্তু বাবা, আপনি আমার বাবা হয়েও রাতের অন্ধকারে আড়ালে আবডালে আপনি কিভাবে এমনটি করতে পারলেন? আপনি বাবা না, বাবা নামের কলঙ্ক। তারপর বন্ধুরা, বাবা আমাকে বলল, চুপ, একদম চুপ, আমি অনেক শুনেছি তার নীতিবাক্য। এবার আমি যা বলি তা শুন, আর তা হলে তোকে আমি মেরে ফেলব। তারপর বন্ধুরা, আমি আর কি করবা? শেষ পর্যন্ত বাবার কথাই মেনে নিতে বাধ্য হলাম। কিন্তু বাবা যখন আমার সাথে এমন আচরণ করবে বল সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন বাবাকে আমি একটা শর্ত দিয়েছিলাম যে, বাবা, আমি তোমার সব কথা মেনে নিতে রাজি, কিন্তু তুমি যদি আমার একটা শর্ত মানতে পারো। বাবা বলল, মা রাধিকা, এইটার জন্য তুই আমাকে যে শর্ত দিবি তাতেই আমি রাজি। তারপর বন্ধুরা, আমি বাবাকে বললাম, তাহলে আমার শর্তটা শুনো। বাবা বলল, কি শর্ত? আমি বললাম, বাবা, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব, বাট তার আগে শ্রীকৃষ্ণের নামে শ্রীকৃষ্ণ কালীমা তারাং মন্দিরে তোমাকে 40 দিন জয় হরি, জয় হরি, জয় হরি নাম জপতে হবে এবং সেই সাথে ধ্যানে থাকতে হবে। যদি তুমি সঠিকভাবে এই ধ্যানটা করতে পারো, তাহলে আমি স্বেচ্ছায় তোমার সকল উদ্দেশ্য পূরণ করব। তারপর বন্ধুরা, বাবা বলল, ঠিক আছে। তারপর বন্ধুরা, বাবা তার রতি পালনে চলে গেল। ভগবানের কৃপায় বাবা 40 দিন ব্রত পালন করার পর এমনভাবে আত্মশুদ্ধি হল। পরবর্তীতে বাবার মধ্যে এমন ধরনের আর কোনো লক্ষণ আমি দেখতে পেলাম না। পরিশেষে আমি বলবো বন্ধুরা, আসলে আমরা যে ধর্ম পালনেই করি না, কেউ যদি কখনো কোনো অনৈতিক কাজে চলে যায় অবস্থা হয়, তাহলে ভগবানের নাম করে যদি সেখানে থেকে বেঁচে আসার জন্য পুণ্যে নিয়ত করে, তাহলে ভগবান তাকে যে করেই হোক সেখান থেকে বাঁচাবেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।